নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকাল পরশুর এই এপিসোড। আমরা জানি এই এপিসোডের জন্য আপনারা অপেক্ষা করে বসে রয়েছেন। তবে আজকের এপিসোড শুরুর আগেই গতকালকেই যে রথযাত্রা গিয়েছে বা রথের যে উৎসব ইতিমধ্যে চলছে, সেই কারণে আপনাদের সবাইকেই রথের অনেক 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 শুভেচ্ছা। যদিও এবছরও গতবারের মতন রথ সেভাবে উদযাপিত হয়নি, কিন্তু তবুও রথকে কেন্দ্র করে বাঙালির তথা গোটা ভারতবর্ষের মানুষের একটা অদ্ভুত উন্মাদনা থাকে। এবারেও সেটা কিন্তু লক্ষ্য করা গেছে। নিজ নিজভাবে প্রত্যেকেই নিজেদের মতন করে ভগবান জগন্নাথকে পুজো আর্চা আপনারা করেছেন। রথের মাহাত্ম্য কি? আমরা কেন বারংবার ছুটে যাই পুরীতে জগন্নাথ দেবের ধামে? কিংবা এই বাংলাতেও যে বিশিষ্ট কিছু রথ রয়েছে, যেমন মাহেশের রথ রয়েছে, যেমন মহিষাদলের রথ রয়েছে, এই ধরনের রথগুলোকে কেন্দ্র করে কেন আমাদের ভাবাবেগ বা আমাদের যে ভক্তি শ্রদ্ধার যে জায়গাটি, সেটি এত বিরাট আকার ধারণ করে? এর পেছনে কি সত্যি কোনো কারণ আছে? আসুন আজকে সেটা জানার চেষ্টা করব। তার কারণ আজও তিনি রয়েছেন আমাদের মাঝখানে, যিনি আধ্যাত্মবাদের মধ্যে দিয়ে জ্যোতিষকে সংমিশ্রণ করে আমাদের জীবনে চলার পথটিকে অনেকটা মসৃণ করে দিয়ে এসেছেন, আসছেন এবং আসবেনও। তিনি আর কেউ নন, আপনাদের সবার প্রিয় শ্রদ্ধেয় সজল ভট্টাচার্য আজও আমাদের মাঝখানে। সজলদা, আবারও একবার স্বাগত এবং রথের শুভেচ্ছা। আমরা গতদিনকে এর সূচনা করেছি, 7 দিন ধরেই আমাদের রথযাত্রার ব্যাপারটা চলবে এবং উল্টো রথে গিয়ে শেষ হবে। আই হ্যাভ দ্য অপরচুনিটি, আমার একটা সৌভাগ্য হয়েছিল 2015 সালে তোমার যে রাজা যে সোনার ঝাঁটা দিয়ে সম্মার্জনী দিয়ে জগন্নাথ দেবের রথটাকে পরিষ্কার করেন, হ্যাঁ, রথযাত্রার প্রারম্ভে সেই সম্মার্জনী বা যথাকৃত ঝাঁটাটি আমার মাথায় দেওয়ার সৌভাগ্য হয়েছিল। আচ্ছা, বুঝেছেন? তা যা হোক, এটা খুব দুর্লভ প্রাপ্তি। তা রথযাত্রার ব্যাপারটা হচ্ছে জগন্নাথ দেবকে রথে দর্শন করলেই মোক্ষ লাভ হয়। আমরা সংসারী জীবরা ধর্ম, অর্থ, কাম, মোক্ষের পেছনে ছুটে চলি। সুতরাং মোক্ষ লাভ হচ্ছে আমাদের মনুষ্য জীবনের চরম প্রাপ্তি, অর্থাৎ ঈশ্বর লাভ। আমরা পৃথিবীতে ধর্ম, অর্থ, কামের জন্য ছোটাছুটি করি, কিন্তু এর চতুর্থ যে ফলটা হচ্ছে সেটা হচ্ছে মোক্ষ, অর্থাৎ মুক্তি। কিসের থেকে মুক্তি? জন্ম মৃত্যুর যে সাইকেল আবর্তিত হচ্ছে, এর থেকে চিরমুক্তি, অর্থাৎ আর এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হবে না। তাহলে জগন্নাথ দেবকে রথে দর্শন করলে মোক্ষ লাভ হয়। 2015 সালে জগন্নাথ দেবের রথে ওঠারও সৌভাগ্য হয়েছিল। রাত্রিবেলা রথ থেমে গেল, রথের ওঠার সৌভাগ্য হয়েছিল। তা যা হোক, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দেখা যাচ্ছে যে আমরা যেটা পুরীতে স্বর্গদ্বার বলি, বেশ কয়েকটি প্রাচীন স্মৃতি মন্দির আছে স্বর্গদ্বারে। পায়ে হেঁটে কয়েক মিনিট ভারত সেবাশ্রম সংঘের বিপরীতে যে কোনো দোকানে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে নানক মঠ গুরুদ্বার। শিখ ধর্মগুরু মহাত্মা নানক নিরঙ্কারী একসময় নানা তীর্থ পরিভ্রমণ করতে করতে এসেছিলেন পুরুষোত্তম ক্ষেত্রে। পরনে পিরান, গালে লম্বা দাড়ি, আসন পাতলেন নির্জন স্বর্গদ্বারে সমুদ্র তীরে। একদিন সন্ধ্যায় এলেন জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ দর্শনে। নাট মন্দিরে প্রবেশ করেই হলেন ভাবাবিষ্ট। এরই মধ্যে শুরু হয়ে গেল সন্ধ্যারতি। উপস্থিত সকলে উঠে দাঁড়িয়েছেন শ্রদ্ধাভরে, দর্শন করছেন প্রভু জগন্নাথকে, কিন্তু সেদিকে কোনো হুঁশি নেই সেই ভগবতভাবে বিভাবিত মহাত্মা নানকের। পরমানন্দে দাসভাবে বসে আছেন নাটমন্দিরে, চোখ থেকে ঝরে চলছে ঈশ্বর প্রেমের প্রেমাশ্রু। এমন সময় নানকের দিকে চোখ পড়ল একদল পাণ্ডার। ক্রোধে ফেটে পড়ল তারা। আরতি হচ্ছে অথচ উঠে না দাঁড়িয়ে জগন্নাথ দেবের অসম্মান করা এ কেমন সাধু? কেটে গেল কিছুটা সময়, শেষ হলো আরতি। পাণ্ডারা ঘিরে ধরল ভক্তি ও শরণাগতির মূর্ত বিগ্রহ নানককে। তিরস্কার করে বলল, গলায় মালা আর আলখাল্লা পড়লেই কি সাধু হওয়া যায়? আরতির সময় যারা দেবতাকে সম্মান দেয় না, তারা কি ধরনের সাধু? সাধু হতে গেলে চাই একান্ত ভক্তি ও শরণাগতি। মুখে ঈশ্বরীয় আবেশের হাসি ফুটে উঠল নানকের। বললেন, বাবা জগন্নাথ কি আমার শুধু এই মন্দিরেই বিরাজ করছেন? তিনি কি শুধু দারুমূর্তিতেই আবদ্ধ? এই বিশ্ব সংসার সমস্ত সৃষ্টির মধ্যেই যে তিনি আপনভাবে আপন মহিমায় বিরাজমান। আর কোনো কথা সরল না মুখ থেকে। কণ্ঠস্বর রোধ হয়ে এলো অধ্যাত্ম শক্তির স্পর্শমণি মহাত্মার। ভাব তন্ময় হয়ে উঠলেন তিনি। কণ্ঠে উচ্চারিত হলো স্তবগান, মুখরিত হয়ে উঠল জগন্নাথ মন্দির।
গগনময়ী থালু রবি চন্দু দীপক মনে তারিকা মণ্ডল জনকমতি ধূপ মল আনল পবন চরব করে সগর বনরাই ফলন্ত জ্যোতি কৈশী আরতি হই ভবখণ্ডনা তৈরি আরতি অহনতা শবদ বাজন্ত ভেরি। অর্থাৎ হে আমার প্রভু, গগন হয়েছে তোমার আরতির থালা, রবিচন্দ্র এই দুই দ্বীপ জ্বলছে সেথায় নিরন্তর, তারকামণ্ডল সুশোভিত হয়েছে মুক্তাখচিত চাঁদোয়ার মতো, মলয়জ চন্দন তোমার ধূপ, তারই সৌগন্ধে বয়ে নিয়ে পবন করছে তোমার চামর ব্যজন। হে জ্যোতির্ময় প্রভু, পুষ্প সম্ভার সাজিয়ে বনস্পতিরা নিবেদন করছে তোমার আরতির পুষ্পার্ঘ্য। হে ভবখণ্ডিত প্রভু, হে মুক্তিদাতা, অনির্বাচনীয় তোমার আরতি, এ আরতি বেজে উঠেছে অনাহত ধ্বনির মধ্য দিয়ে। হতবাক হয়ে গেলেন মন্দিরে উপস্থিত দর্শনার্থীরা, বিস্ময়ে অভিভূত পাণ্ডারা, এমন কথা তারা কেউ শোনেনি কখনো। দাঁড়িয়ে রইল স্থির হয়ে। পরে সকলে জানতে পারলেন লম্বা দাড়ি ও পিরান পরিধানকারী এই মহাত্মা আর কেউই নন, উত্তর ভারতের বহু বিস্তৃত মহাপুরুষ উদাসী সম্প্রদায়ের প্রবর্তক নানক নিরঙ্কারী। জনশ্রুতি, এই ঘটনার পরে নানক আর কখনো প্রবেশ করেননি জগন্নাথ মন্দিরে। আসন করে বসে থাকতেন স্বর্গদ্বারে, যেখানে আসন করে বসতেন সেখানে স্থাপিত হয়েছে গুরুদ্বার, ভিতরে বাঁধানো বেদি, দেখার মতো কিছু নেই আসন বেদি ছাড়া। তারই পাদস্পর্শে পবিত্র হয়েছে ক্ষেত্রটি। শিখ সম্প্রদায়ের কাছে এটি একটি তীর্থস্বরূপ। বেশ, একেবারে এখানটা আমি একটু ইন্টারাপ্ট করবো, তার কারণ এই আলোচনা চলতেই থাকবে। একটু টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ, আমি ব্যাঙ্গালোর থেকে বলছিলাম। কোথা থেকে? ব্যাঙ্গালোর থেকে। বড় থেকে। বেশ, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের সম্পর্কে জানবেন? মেয়ের ডেট অফ বার্থ? হ্যাঁ, 13/9/1995। 13/9 হ্যাঁ 1995। টাইম 10টা 14 সকালবেলা, হ্যাঁ। আসানসোল। বেশ, কোথায়? আসানসোলেই জন্ম? হ্যাঁ। ওকে। মেষ রাশি, ঠিক আছে। হুম। বুধবার জন্ম। হ্যাঁ। আপনি সজলদার অনুষ্ঠান এর আগে দেখেছেন? হ্যাঁ, আমি দেখি, প্রত্যেক সপ্তাহে দেখি। আমার খুব ভালো লাগে। আমার এক রিলেটিভ গেছিল, উপকার পেয়েছে। কার কাছে? সজলদার কাছে এসেছিলেন আপনার রিলেটিভ? হ্যাঁ। আচ্ছা, উপকার পেয়েছেন বলে আপনি আবার সজলদাকে ফোন করেছেন আপনার মেয়ের হ্যাঁ, জন্য? একটু। হ্যাঁ, মেয়ের সম্বন্ধে। তো যা হোক, আমরা আসি। লগ্নে বৃহস্পতি বসে আছে, দ্বিতীয়পতি পঞ্চমপতি বৃহস্পতি বসে আছে, মঙ্গল দ্বাদশে, লগ্নাধিপতি মঙ্গল, রাহুযুক্ত। তা যা হোক, মঙ্গলের সৌজন্যে কি করেছে? মঙ্গল চতুর্থ ভাবকে দেখছে, সুতরাং মঙ্গলের সৌজন্যে টেকনিক্যাল লাইনে এডুকেশন চাকরি বিটেক কমপ্লিট করেছে। এবং যেহেতু দশমপতি রবি উল্টো দিকে শনি বসে আছে, শনির উল্টো দিকে রবি, রবির উল্টো দিকে শনি কখনোই ভালো নয়। সেই জন্য কি হয়েছে? চাকরি করছে, কিন্তু চাকরিটা কিন্তু ওর পছন্দ নয় বা সেই ধরনের কিন্তু উল্লেখযোগ্য নয়। কারণ দশমপতি ইজ হাইলি অ্যাফ্লিক্টেড বাই স্যাটার্ন, শনি রবির অপোজিশন, এবং দশম স্থানের সঙ্গে রবি কানেক্টেড, ভাদ্র মাসে জন্ম। সুতরাং কেরিয়ার, সে চাকরিটা করছে সেটা ভালো নয়। আপনার জিজ্ঞাসা হচ্ছে যে চাকরিটা ভালো হবে কবে? ইয়েস অর নো? হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে ব্যাপারটা বুঝিয়ে দিলাম কেন ভালো হচ্ছে না। কারণ এখানে রবি হচ্ছে হটেস্ট প্ল্যানেট, শনি হচ্ছে কোল্ডেস্ট প্ল্যানেট। তা হট অ্যান্ড কোল্ড অপোজিশনে থাকার জন্য কর্মক্ষেত্রটি কিন্তু সেই অনুযায়ী কিন্তু উল্লেখযোগ্য হচ্ছে না। এইখানেই কিন্তু আমাদের রেমিডিয়াল অ্যাস্ট্রোলজির কিন্তু প্রাধান্য। সুতরাং পরবর্তীকালে যোগাযোগ করলে জিনিসটা ধরেছি। ঠিক আছে। আপনার স্যার, আমি একটা কথা বলতে চাই। একটা কথা বলবো? হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি যে আমার একটা মানে প্যাকেজটা খুব কম, চাকরি করে, কিন্তু ও এখন একটা ইয়েতে যেতে চাইছে, মানে অন্য সেক্টরে যেতে চাইছে। সেটা কি সম্ভব হবে? কেন সম্ভব হবে না সেটা বলে দিয়েছি। ভালো করে প্রোগ্রামটাকে আপনি রিসাইকেল করে দেখে নিন। না, যদি ধরুন রেমেডি করি তাহলে কি হয়ে যাবে? সেটা একটু যদির গল্প না, রেমেডি করুন, সেটা পরে যোগাযোগ করুন, বুঝেছেন? এখানে উই ক্যান নট প্রসিড ফার্দার। কেমন? ঠিক আছে, কারণ এখানে সব কিছু আলোচনা করা সম্ভব নয়। আপনি এতটুকু বুঝতে পেরেছেন যে যে সমস্যাটা নিয়ে আপনি এসছেন, আপনি বলার আগে আপনার মেয়ের হরোস্কোপ দেখে সেই সমস্যাটাকে কিন্তু ধরে ফেলেছেন সজলদা। ফলে রোগ নির্ণয় যখন হয়েছে, রোগ সারাবার ব্যবস্থাও থাকে। ইনফ্যাক্ট সেক্ষেত্রে আপনি চাইলে অনলাইনের মাধ্যমে এক্ষুনি মানে এই সময়ের মধ্যেও আপনি যোগাযোগ করতে পারেন। আপনাদের প্রোগ্রাম আপনি ফোন করে আমাদের হেল্পলাইন নাম্বার যেগুলো রয়েছে আমাদের স্ক্রিনের নিচে, সেখান থেকে সেই নাম্বারে ফোন করে আপনি অনলাইনেও কিন্তু সজলদার সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নিতে পারেন। সজলদা যেখানে ছিলাম আমরা। দেখো, বৃন্দাবন যেমন অপার্থিব ব্যাপারে ছড়াছড়ি, তেমনি
পুরীধাম তেমনি কিন্তু অপার্থিব ব্যাপার, স্বর্গীয় ব্যাপারের কিন্তু ছড়াছড়ি। এরপরে আসছি গুরু নানকের পরে আমরা আসছি মহর্ষি কবির। নানক মঠ থেকে বেরিয়ে এলে স্বর্গদ্বারের মোড়, ডান দিকে তাকালে দেখা যাবে একটা বড় কাঠের দরজা, উপরে লেখা কবির চৌরা মঠ। দরজার কাছে এসে দাঁড়ালে ভিতরে ভাঙাচোরা রাস্তা নজরে আসে, সোজা চলে গেছে কিছুটা। মূল দরজা পার হয়ে একটু এগোলেই বাঁদিকে একটা অশ্বত্থ গাছ, সামনে ভাঙাচোরা বাড়ি, ভিতরে ঢুকে ভাঙা সিঁড়ি ভেঙে নিচে নামলে জীর্ণ ছোট্ট একটি মন্দির, প্রাচীনত্বের ছাপ মন্দিরের সারা গায়ে, ভিতরে বাঁধানো বেদি, যেখানে আসন পেতেছিলেন কবির। বেদির ডান পাশে তার ব্যবহৃত খড়ম আর জপের মালা। প্রাচীন এই মঠটি যত্ন এবং সংরক্ষণের অভাবে আজ ধ্বংস হতে চলেছে। জনশ্রুতি, সমুদ্রের ঢেউ এসে আশ্রে পড়ত জগন্নাথ মন্দিরের গায়ে, ফলে ক্ষতির আশঙ্কা দেখা যায়। ভক্ত কবির তখন অবস্থান করছেন পুরীতে। তিনি দেখলেন এই রকম চলতে থাকলে ভবিষ্যতে লুপ্ত হয়ে যাবে মন্দির। স্বর্গদ্বারে এসে বসলেন তপস্যায়। ঢেউ এসে আঘাত হানতে পারল না শ্রী মন্দিরের গায়ে, সক্ষম হলো না কবিরকে অতিক্রম করতে। মরমিয়া সাধকের তপস্যার প্রভাবে সরে গেল সমুদ্র। স্বর্গদ্বারের বেলাভূমিতে বসে অসংখ্য দোহার গান রচনা করেছেন তিনি। পরে যথাসময়ে কবির ফিরে যান কাশীতে। কবির মঠ থেকে বেরিয়ে এলেই সামনে পড়বে ছোট্ট নারায়ণ মন্দির। অনন্ত শয্যায় রয়েছেন নারায়ণ। এর পাশ দিয়ে একটু এগোলে পড়বে একটা গলি। কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দেবে বিদুরের বাড়ি বা মূল কচৌরা মঠ। 1 থেকে 1.5 মিনিটের হাঁটা পথ। কয়েকটা সিঁড়ি ভেঙে উঠলে ডান দিকে মন্দির। মন্দিরের পূজারী বললেন, মহাভারতের যুগে হস্তিনাপুর থেকে মহাত্মা বিদুর এসেছিলেন শ্রীক্ষেত্রে, আসন পেতেছিলেন স্বর্গদ্বারে। বিদুরের কাছে জগন্নাথ নিজেই আসতেন তার হাতে গড়া পিঠে খেতে, বসতেন পাশাপাশি বিশ্রামে। বিদুরের বাড়িতে আছে 2টি মন্দির, জগন্নাথ দেব যেখানে বিশ্রামে বসতেন সেখানে, আর একটি বিদুর যেখানে আসন পেতে বসেছিলেন সেখানে। বর্তমান মন্দিরে প্রতিষ্ঠিত বিগ্রহ জগন্নাথের। প্রতিদিন এখানে খুদের পিঠে আর শাকভোগ দেওয়া হয় জগন্নাথ দেবকে। এই প্রসাদ পেয়ে থাকেন দর্শনার্থীরাও। রেমুনা থেকে মহাবৈষ্ণব প্রেমাবশে মাধবেন্দ্রপুরে একদিন এসে উপস্থিত হলেন দীর্ঘ পরিব্রাজনের পরে নীলাচলে শ্রী জগন্নাথ দর্শনে। প্রভুর দর্শনের পরে হৃদয় প্রেমরসের বন্যায় উতলে ওঠে। সারা দেহে দেখা দেয় অশ্রুকম্প পুলক সমন্বিত সাত্ত্বিক বিকার। ভক্তি প্রেমের এই পরাকাষ্ঠা যে একবার দর্শন করে বিস্ময়ের আর সীমা থাকে না। এরপরে এখান থেকেই তিনি রওনা হয়ে যান শ্রীধাম বৃন্দাবনের পথে। ঝাড়খণ্ডের মধ্যে দিয়ে নীলাচলে যাওয়ার পথে সনাতনের দেহে বিষাক্ত কুণ্ডু রোগের আক্রমণ ঘটল। সঙ্গে সঙ্গে সংকল্প স্থির করে ফেললেন, এই ঘৃণ্য রোগ নিয়ে শুধু শুধু দেহভার আর বহন করে বেড়াবেন না। পুরীতে পৌঁছে শ্রী জগন্নাথ ও প্রভু চৈতন্যকে দর্শন করে রথের চাকার তলে দেবেন প্রাণ বিসর্জন। কেউ আছে? একেবারেই, আমি একটু ইন্টারাপ্ট করতাম। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার দাদা। কে বলছেন? আমি অভিনব থেকে বলছি, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে। আচ্ছা, অভিনব দে, নিজের জন্যে? হ্যাঁ আমি নিজের জন্য জানবো। ডেট অফ বার্থ অভিনব? 20/11/1990। 20/11/90? 1990, হ্যাঁ। ওকে। টাইম? টাইম সকাল 11:30। কোথায়? মুর্শিদাবাদের জন্য? জন্মস্থান না, বহরমপুরে। বড় এর এখন যা টাইম চলছে কোনো ডিসিশন নিতে পারছে না, সিদ্ধান্তহীনতায় ভুগছে। মঙ্গলবারে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধনু রাশি, শনির 7.5 শেষ পর্যায়ে চড়ছে। এটাও একটা টেকনিক্যাল লাইনের চার্ট। সুতরাং এখানে শনির প্রাধান্য রয়েছে। শনি থেকে আমরা কি পাই? শনি হচ্ছে, লগ্ন হচ্ছে মকর, শনির প্রাধান্য। শনি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কারক গ্রহ। এখানেও আর কি ওই একই ব্যাপার যে দশম স্থান, দশমপতি এখানে অ্যাফ্লিক্টেড। দশমপতি শুক্র রবি দ্বারা পীড়িত। রবি হচ্ছে শুক্রের পরম শত্রু। রবি শুক্র কনজাংশন হয়ে আছে, তার জন্য কর্মস্থানটা কিন্তু অ্যাফ্লিক্টেড অবস্থায় আছে। সুতরাং সেই জন্য পার্মানেন্ট চাকরি, ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধকতা তৈরি করছে, বিকজ 10th লর্ড ইজ হাইলি অ্যাফ্লিক্টেড বাই সান। সুতরাং এই জায়গাটা যদি ঠিক করা যায় তাহলে কিন্তু এর কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু বেটারমেন্ট চলে আসবে। ঠিক আছে? আপনার প্রশ্ন কি অভিনব কর্মক্ষেত্র নিয়েই? হ্যাঁ স্যার, আপনি যা বললেন তাই। আমি নিজে বিটেক সিভিল করেছি, 2014 সালে কমপ্লিট করেছি। হ্যাঁ। তো তেমন কোনো জব পাইনি। একদম ঠিকই বললেন স্যার, জব কিছু পাইনি। এবং আমার বাবা মারা যাওয়ার একটি চাকরি আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে, সেটাও পাইনি। বর্তমানে আমি কন্ট্রাকচুয়ালি কাজ করছি সরকারি প্রকল্পে, কিন্তু সেটা পার্মানেন্ট হবে কিনা তারও কোনো গ্যারান্টি নেই। অনেক
আর এমনি স্যার বিভিন্ন পরীক্ষা দিচ্ছি, সেগুলো কি মানে রেলের পরীক্ষা দিয়েছি, আবার WBCS এর সামনে আছে। কোনো কিছুই বাদ দেননি তাই না? সাড়ে সাতির না মধ্যে স্যার, না? সবই দিচ্ছি। সাড়ে সাতির মধ্যে বাবাও গেল, এখনো সাড়ে সাতির শেষ পর্যায়ে চলছে, এখনো প্রায় 1 বছরের মতন বাকি আছে, 1 বছর না 8-9 মাস বাকি আছে। সুতরাং আপনি মানুষটা খুব ভালো, প্লেন লিভিং হাই থিঙ্কিং, তাই তো? হ্যাঁ স্যার। গায়ে ছেঁড়া জামা পরেও বেরিয়ে পড়েন না রাস্তায়? কোনো হ্যাঁ, নজর সেরকম নেই। অবস্থায়। লোকেরা ভুল বোঝে তো, তার জন্য ভালো করে ড্রেস ফ্রেস হ্যাঁ, করুন, হ্যাঁ। গাড়ি ভাড়ি কাটুন, বেশ সুন্দর ঝকঝকে হন। হ্যাঁ, উদাসীন হয়ে তো লাভ নেই। সুতরাং রিপ্রেজেন্টেবল হতে হবে, কারণ ইন্টারভিউ দিতে গেলে তো রিপ্রেজেন্টেবল হতে হবে। আপনি মানুষটা খুব ভালো, প্লেন লিভিং হাই থিঙ্কিং। সুতরাং নিজেকে একটু সুন্দরভাবে তৈরি করুন আর কি। হ্যাঁ, অ্যাটলিস্ট যে কামিং যে ইন্টারভিউগুলো দেবেন, অর্থাৎ রিটেনে পাস করে ইন্টারভিউয়ের দরজায় পৌঁছবেন, সেই জন্য নিজেকে গ্রুমিং করুন, কেমন? সাড়ে সাথী তো আর অনন্তকাল ধরে চলে না, সাড়ে সাথী একদিন শেষ হবে, অন্ধকার কেটে গিয়ে আলো আসবে। সুতরাং সেই সানিয়েস্ট ডেজ, রৌদ্র করজ্জ্বল দিনের জন্য প্রতীক্ষা করুন। সামনের এপ্রিলে পরে সাড়ে সাথী কেটে যাবে, ঠিক আছে? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। কি প্রশ্ন? বলুন। স্যার মানে WBCS দেখছি, তার সঙ্গে স্যার সিভিল সার্ভিস। ওইভাবে কিন্তু এখানে কিছু বলা যাবে না, ঠিক আছে? যা বলার বুঝে অভিনব, নিয়েছি। এক্ষেত্রে তুমি যদি চাও সজলদার সঙ্গে আরও কথা বলার প্রয়োজন রয়েছে, আরও জিজ্ঞাসার প্রয়োজন রয়েছে, কি ব্যবস্থা নিতে হবে তা জানার প্রয়োজন রয়েছে, ডেফিনেটলি তুমি সে বিষয়ে যোগাযোগ করতে পারো। তবে সেটা এখানে নয়, আফটার দ্য প্রোগ্রাম অনলাইনের মাধ্যমেও সজলদার সঙ্গে যোগাযোগ করা যায়। সজলদা অনলাইনের মাধ্যমেও আপনাদের প্রেডিকশন শুধু নয়, প্রেডিকশনের পর কী ব্যবস্থা নিতে হবে সবটাই আপনাদের বলে দিয়ে থাকেন, সে ব্যবস্থাও রয়েছে। সে কারণে আমাদের স্ক্রিনে থাকা হেল্পলাইন নাম্বারে আফটার দ্য প্রোগ্রাম ফোন করতে হবে। সজলদা, আবার ফিরবো আলোচনায় যেখানে ছিলাম। আমরা আসছি আবার আলোচনায়। জগন্নাথ দেবের মন্দির বা রথযাত্রা সম্বন্ধে বলতে বলতে সময় চলে যায়। সেদিন ভক্তদের সঙ্গে শ্রী চৈতন্য বসে আছেন শ্রী হরিদাসের ভজন কুটিরে আলো করে। শ্রীমুখ থেকে ঝরে পড়ছে কৃষ্ণ কথার অমৃতধারা। হঠাৎ প্রভু সনাতনের দিকে ফিরে বললেন, সনাতন, একটি কথা সবসময় মনে রেখো, দেহত্যাগ করলেই কিন্তু কৃষ্ণ মেলে না, কৃষ্ণ মেলে কৃষ্ণ ভজনে। ওসব অশুভ সংকল্প ছেড়ে দাও, ডুব দাও লীলাময়ের লীলারসের মহাপাথারে। আশীর্বাদ করছি, অচিরে তোমার মনোবাসনা সিদ্ধ হবে, পাবে পরম প্রভুর দর্শন। প্রভুর ইঙ্গিতের মর্ম সনাতনের বুঝতে বাকি থাকে না। প্রেমাবেগে তিনি নিপতিত হলেন মহাপ্রভুর চরণতলে। নীলাচলে চৈতন্য মহাপ্রভুর নিত্যলীলার বহুদিন কেটে গেছে। একদা নিষ্কিঞ্চন মহাবৈরাগী ঠাকুর হরিদাস বসে আছেন সিদ্ধ বকুলে আপন ভজন কুটিরে। বয়সে বৃদ্ধ হয়েছেন তিনি, তাই যান না কোথাও। সকালে জগন্নাথ দর্শন করে ফিরেছেন মহাপ্রভু, এমন দর্শন তিনি প্রতিদিনই করেন। সঙ্গে রয়েছেন বক্রেশ্বর পণ্ডিত, স্বরূপ গোস্বামী, রামানন্দ সার্বভৌম, মহাপ্রভুর সেবক গোবিন্দ, আরও ভক্তবৃন্দ। সকলে এলেন হরিদাস অঙ্গনে সিদ্ধ বকুলে। শুরু হলো মহানাম সংকীর্তন। ভাবাবিষ্ট হয়ে বসে আছেন হরিদাস, তাকে ঘিরে কীর্তন করে চলেছেন মহাপ্রভুর ভক্তবৃন্দ। আর অনিন্দিত চিত্তে মহাপ্রভু করে চলেছেন ঠাকুর হরিদাসের গুণকীর্তন বিশিষ্ট ভক্তগণের সামনে। বিচিত্র জীবন ও চরিত কথা, শরণাগতের গুণাবলী। কেউ আছে? একদম, একটু ইন্টারাপ্ট করলাম। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, নমস্কার আপনাকে, সজলদাকে দুজনকে আমরা নমস্কার জানাচ্ছি। কে আমি বলছেন? হাওড়া থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের ডেট অফ বার্থ? 20/8/1988। 28? হ্যাঁ, 20/8/88। 28? 20 টাইম 20 হচ্ছে রাত্রি 9:18। 20 হ্যাঁ, 20 আগস্ট। হ্যাঁ, ঠিক আছে। টাইম বলুন। টাইম? টাইম হচ্ছে রাত 9:18। রাত 9:18। কোথায় জন্ম? হাওড়াতে জন্ম। কোথায়? হাওড়া। হাওড়া রামরাজা তলায়। বৃশ্চিক রাশি, ভাদ্র মাসে জন্ম, মেষ লগ্ন, ঠিক আছে? হ্যাঁ। শনিবার জন্ম, এটাও ঠিক আছে? শনিবারে? হ্যাঁ। হ্যাঁ। সবই দেখছি ইঞ্জিনিয়ারিং এর চার্ট আসছে। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে চাকরিটা ভালো করে, কিন্তু গল্পটা হচ্ছে এর ম্যারেজ নিয়ে। ম্যারেজ হচ্ছে লগ্নের সপ্তমে, হচ্ছে সপ্তমপতি হচ্ছে শুক্র। শুক্র বসে আছে এখানে থার্ড হাউসে, এবং শুক্র রাহু দ্বারা দৃষ্ট, শনি দ্বারা দৃষ্ট। শুক্রকে শনি রাহু দেখছে, সুতরাং বিবাহটা কিন্তু বিবাহপতি
তিনি রাহু এবং শনি দ্বারা পীড়িত থাকার জন্য বিবাহটা কিন্তু খুব খারাপ জায়গায় রয়েছে। ছেলেদের চার্টে বিবাহকারক গ্রহ হচ্ছে শুক্র, মেয়েদের চার্টে বিবাহকারক গ্রহ হচ্ছে মঙ্গল। উভয় যদি পীড়িত থাকে তাহলে বিবাহিত জীবনটা বিবাহে দেরি হয়, বিবাহ পছন্দের মতো হয় না, বিবাহিত জীবনটা খুব ডিস্টার্ব হয়। সুতরাং এই জায়গাটায় রেকটিফাই বা রেমেডি করতে পারলে ভবিষ্যতে কিন্তু ম্যারেজের জায়গাটা চিন্তাভাবনা করা যেতে পারে। ঠিক আছে? হ্যাঁ, একটু একটা প্রশ্ন ছিল দাদা। বলবেন? হ্যাঁ, বলছি যে ব্যাপারটা হচ্ছে চাকরিটা করছিল এক জায়গায়, কিন্তু আপনার এই গত বছর লকডাউনে পর থেকে চাকরিটা চলে যায়, তারপরে বাড়িতে একটা ব্যবসা শুরু করে। এখন সেটাই চিন্তা করছি, এটা যদি একটু বলেন, ব্যবসাতে চাকরিতে উন্নতি। ব্যবসা না চাকরিতে উন্নতি, বেশ, আপনি শুনতে থাকুন, ধন্যবাদ। আমরা একটু সপ্তমাংশ চার্টে চলে যাই, যেখানে দেখা যাচ্ছে সপ্তমপতি শুক্র বসে আছে বৃহস্পতির ঘরে। হ্যাঁ, ব্যবসা করতে পারে, ব্যবসা করতে পারে। কিসের ব্যবসা? খাওয়া দাওয়ার ব্যবসা, ফুড আর্টিকেলের ব্যবসা, যার সঙ্গে ওর কিন্তু কোয়ালিফিকেশনের কোনো নেই। সেদিনকে একটি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, একটি মেয়ে বিটেক পাস করে চাকরি না করার পরে পায়নি, ভাইয়ের সঙ্গে বসে ফুচকার ব্যবসা করছে। তো সুতরাং বেশ ভালোই চলছে, লোকে লাইন দিয়ে ফুচকা খাচ্ছে। হ্যাঁ, সত্যি দেখলাম, আমার খুব আনন্দ হলো আর কি। বাচ্চা মেয়ে, সবাই প্রথমে উপহাস করেছিল, হ্যাঁ, মানে ভ্যারাইটি স্টাইলের ফুচকা, সেই নিয়েও রিসার্চ করছে, করে প্রচুর টাকা রোজগার করছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সৎভাবে রোজগার করছে। তো সুতরাং ব্যবসা করতে পারে, খাবারের ব্যবসা। কেমন? ঠিক আছে, ধন্যবাদ। আমরা একেবারে আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি যদিও, কিন্তু তবুও আমাদের কিছু সময় আছে, যেটা আপনি আমরা বলছি একটুখানি নিজের অভিজ্ঞতার কথা বলি। আমি আগেও আলোচনা করেছিলাম অনেক কিছু, অনেক মহাপুরুষের অনেক জীবনবেদ পুরীর মন্দিরের সঙ্গে শত শত বছর ধরে জড়িয়ে আছে। প্রায় 1200 বছর কেটে গেছে পুরীর মন্দিরের জগন্নাথ দেবের ইতিহাস। বিমলা মন্দির হচ্ছে, পুরীর মন্দির হচ্ছে 51 পীঠের একটা পীঠ। সে বিমলা মন্দিরে বছরে একবার বলি হয়, মহা অষ্টমীর দিনকে পাণ্ডারা বলিটা দিয়েই ঝট করে পাঁঠাটাকে পাঁচিল টপকে ফেলে দেয়, তা তোমার যাতে কেউ না দেখতে পারে আর কি। একদম পরম বৈষ্ণব ক্ষেত্রে পরম শাক্তের অভিব্যঞ্জনা, সেটা তো ঠিক কাম্য নয়, কিন্তু বলি দিতেই হবে, মাস্ট। তা বিমলা মন্দিরে, মানে আমি বলছি 2008 সালে আমি সংকল্প করলাম বিমলা মন্দিরে বসে পূর্ণ চণ্ডীপাঠ করব। সংকল্প হতেই পারে, তা ওরা তো চণ্ডীপাঠ করতে দেবে না। যথারীতি বিমলা মন্দিরের যারা পূজারী দুজন বসে আছে, দুপুরবেলা আমি গিয়ে হাজির হলাম যে আমি চণ্ডীটা হাতে নিয়ে, যেখানে আমি চণ্ডীপাঠ করবো। বলছেন এসব হবে না, তাই বলছেন যে যা লাগে দেবো, আমি চণ্ডীপাঠ করবো। সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। হ্যাঁ, এবার আমি তো পুরো চণ্ডীপাঠ করতে 2 ঘন্টা 15 মিনিট লাগে, মানে ফুল যদি মুখস্থ থাকে। 2 ঘন্টা 15 মিনিট পরে গিয়ে বলছে তোমাদের কি প্রার্থনা আছে বলো। মা বিমলা দেবীকে তো পুজো দিলাম, ওরা চণ্ডীপাঠ দেখে বা মায়ের কৃপায় এমন মন্ত্রমুগ্ধ হয়ে গেছে, বলে কি কিছু নেবো না। আমি বলছি না, বলেছে যখন তোমায় নিতেই হবে, আমি যেটা মনে করছি সেটাই দিলাম, দিয়ে চলে আসলাম। সুতরাং ভক্তের ইচ্ছা ভগবান পূর্ণ করেন। মানে পরম বৈষ্ণব ক্ষেত্রে বসে তুমি পূর্ণ চণ্ডীপাঠ, আর চণ্ডীপাঠটা না মিনমিন করে করা যায় না, উচ্চৈশ্বরে করতে হয়। সুতরাং ঈশ্বরের কৃপা না থাকলে কখনোই সম্ভব হবে না। আরে কে বাত, কে বাত। তো এই যে ধরুন আমাদের পুরীর সঙ্গে একটা ওতপ্রোতভাবে বাঙালির তো বিশেষ করে জড়িত আছে আর কি, জড়িত রয়েছে, কারণ চৈতন্যদেব গিয়ে ওটাকে মহিমান্বিত করেছিলেন। এবং এই যে বলা হয় যে রথের এই যে সময়কালটা নাকি অত্যন্ত শুভ ইন দ্য সেন্স, রথযাত্রার দিনকে কি সে উল্টো রথ আর সোজা রথ হোক, গৃহপ্রবেশের সময় আমরা কি একটা নির্দিষ্ট টাইম বলি, ওই টাইমের মধ্যে গৃহপ্রবেশ করতে হবে। কিন্তু রথযাত্রার দিনকে 24 ঘন্টাই শুভ, যে কোনো সময় গৃহপ্রবেশ করলে সেই গৃহের প্রাচুর্য, উন্নতি এবং লক্ষ্মীলাভ অনিবার্য। কি আবার। তো এই যে শুভ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানে একটা অশুভ সময় যাচ্ছে আমাদের সঙ্গে, কিন্তু তার মাঝখানেও তো কিছু শুভ সময় আসে, ঠিক সেই শুভ সময়টা বোধহয় এই সময়টাই। তো এই সময়ে যদি আপনারাও আপনাদের জীবনের শুভ কাজগুলোকে সারার চেষ্টা করেন, বা জীবনের সব বিষয়গুলোকে নিয়ে ভাবনা চিন্তা করার চেষ্টা করেন, যেখানে বাধা বিপত্তি রয়েছে সেগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করেন, তাহলে অনেক বেশি লাভবান হওয়ার জায়গা থাকে। ইনফ্যাক্ট সেক্ষেত্রে আপনারা যারা চাইছেন অবশ্যই সজলদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে থাকা হেল্পলাইন নাম্বারে ফোন করে অনলাইনের মাধ্যমেও কিন্তু সজলদা আপনাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে, বা আপনারাও করতে পারবেন। আজকে বিদায় নেব, সময় শেষ। সজলদা অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসবার জন্য, ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার।